বউয়ের সাজে বাসর ঘরে বসে আছে অদিতি। আজ অদিতি ও সাইফের বিয়ে হয়েছে। আজ থেকে তাদের নতুন জীবন শুরু। পারিবারিকভাবেই বিয়ে হয়েছে তাদের। বিয়ের আগে তাদের শুধু একবারই দেখা হয়েছে, যেদিন সাইফ তার পরিবারসহ অদিতিকে দেখতে এসেছিল। তারপরেই বিয়ে ঠিক হয়ে যায়। 3 ঘন্টা হয়ে গেছে অদিতি একাই বসে আছে। সাইফ এখনও আসছে না। কি হলো? অদিতির ঘুম পেয়ে গেছে। সারাদিন একটুও বিশ্রাম নিতে পারেনি। রাত 1:20 দরজা খোলার আওয়াজ হলো। সাইফ এসেছে। রুমের দরজা বন্ধ করে সাইফ সোজা অদিতির সামনে দাঁড়িয়ে আছে। অদিতির ভিতরে কেমন অজানা ভয় কাজ করছে। হার্টবিট বেড়ে গেছে। সাইফ বলে উঠল, বিয়েতে যদি 10 লাখ টাকায় দেনমোহর নিবে, তাহলে আমাকে বিয়ে করতে আসলে কেন? আগেই না করে দিতে। সেদিন তো আমি তোমাকে বলেছিলাম 3 লাখ টাকা দেনমোহর দেব, এর বেশি আমার পক্ষে সম্ভব না। সেদিন কেন রাজি হলে? রাজি না থাকলে না করে দিতে, আমি তো জোর করিনি। তাহলে কেন এমন করলে আমার আর আমার পরিবারের সাথে? এবারে একটু ফ্ল্যাশব্যাকে যাই। যেদিন সাইফ অদিতিকে দেখতে গিয়েছিল, অদিতিকে দেখেই পছন্দ হয়ে গেছিল সাইফের। যে কারোরই পছন্দ হওয়ার মতো মেয়েই অদিতি। একদম ফর্সা মায়াবী হরিণী চোখ, লম্বা 5 ফিট 4 ইঞ্চি, চাঁদের মতো সুন্দর মুখ, হাসিতে যেন মুক্ত ঝরে। পছন্দ না করার কোনো কারণই নেই। অবশ্য সাইফও কম নয় কোনো অংশে। যাই হোক, পাকা কথা বলার আগেই সাইফ অদিতিকে একা কিছু বলতে চায়। সেদিন সাইফ অদিতিকে বলেছে, বিয়েতে সে 3 লক্ষ টাকা দেনমোহর দিতে পারবে, এর বেশি পারবে না। যদি এতে অদিতি রাজি হয় তাহলেই বিয়ে হবে, না হলে সাইফ বিয়ে করবে না। অদিতিও রাজি হয়ে যায়। অদিতির কাছে দেনমোহরের কোনো মূল্য নেই। কারো সংসার টিকে থাকলে ভালোবাসাতেই টিকে থাকবে। দেনমোহর দিয়ে কখনো সংসার টিকিয়ে রাখা যায় না। অদিতি তার বাসার সবাইকে তা জানিয়ে দিয়েছে। বাসায় সবাই রাজি হয়েছে। কিন্তু বিয়ের দিন যখন কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন, তখন অদিতির ফ্যামিলির সবাই বলে উঠল, 10 লক্ষ টাকা দেনমোহর নির্ধারণ করতে হবে, তা না হলে বিয়ে হবে না। অদিতি কিছুই জানতো না এসবের। আর বিয়ে পড়ানোর সময় অদিতি ওখানে ছিল না। অদিতি ছিল তার নিজের রুমে। ছেলে পক্ষের কেউ কথা শুনে বিয়েতে রাজি না। তারা চলেই যেতে চাইল। তারা বলল, না, 3 লক্ষ টাকার বেশি তারা দেনমোহর নির্ধারণ করতে পারবে না। আগেই কথা হয়ে গেছে, তাহলে এখন কেন এই কথা? কিন্তু মেয়ে পক্ষ এখন রাজি হচ্ছে না। তারা বলছে 10 লক্ষ টাকায় দেনমোহর নির্ধারণ করতে হবে। ছেলে পক্ষের সবাই উঠে যেতে চাইল, কিন্তু শুধু কাবিনের টাকার জন্য বিয়ে ভাঙতে চাইল না সাইফ। এতে সাইফের সম্মান নষ্ট হবে সবার সামনে। সাইফের বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, কলিগ সবাই আছে এখানে। সবার সামনে নিজেকে ছোট করতে চাইল না সাইফ। তাই 10 লক্ষ টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ে করলো অদিতিকে। অদিতি তা জানলো যখন কাজী সাহেব তার অনুমতি নিতে এসেছিল। বলেছিল, সাইফের সাথে 10 লক্ষ টাকা দেনমোহরে আপনার বিয়েতে কি আপনি রাজি? তাহলে বলুন কবুল। আলহামদুলিল্লাহ। অদিতি তখনই মনে মনে ভেবেছিল, দেনমোহর 10 লক্ষ টাকা কেন বলল? কাবিনে তো 3 লক্ষ টাকা হবার কথা ছিল। নতুন বউ হওয়ার কারণে তখন আর কিছু জিজ্ঞেস করতে পারেনি। এই ছিল পিছনের কথা। বর্তমান বাসর ঘরে দাঁড়িয়েই সব কথা বলে যাচ্ছে সাইফ। অদিতি কি বলবে বুঝতে পারছে না। সাইফ আলমারি থেকে একটা ব্যাগ বের করলো। ব্যাগ থেকে 3 লক্ষ টাকা বের করে অদিতির সামনে রাখলো আর বলল, দেনমোহরের 10 লক্ষ টাকা আমার কাছে নেই। আমার কাছে শুধু 3 লক্ষ টাকাই ছিল। তাই আমি 3 লক্ষ টাকায় দেনমোহর দিতে চেয়েছিলাম। দেনমোহরের টাকা স্ত্রীর হক। সম্পূর্ণ টাকা স্ত্রীকে বুঝিয়ে দেওয়া স্বামীর জন্য ফরজ। এই 3 লক্ষ টাকা তোমার কাছে রাখো। যেদিন আরও 7 লক্ষ টাকা জমা করতে পারবো, সেদিন তোমাকে স্ত্রী হিসেবে সম্পূর্ণ মর্যাদা দেব। শুধু 3 লক্ষ টাকা দিয়ে 7 লক্ষ টাকা মাপ চেয়ে নেবার মতো ছেলে আমি না। আর দেনমোহরের টাকা মাপ চেয়ে নেওয়াটাও সঠিক পদ্ধতি নয়। দেখো, আমি যা বেতন পাই, সংসার চালিয়ে নিজের হাত খরচ দিয়ে সামান্য কিছুই থাকে আমার হাতে। কবে তোমার 10 লক্ষ টাকা দেনমোহর পরিশোধ করতে পারবো তা জানি না। তবে যতদিন পরিশোধ করতে না পারবো ততদিন তোমাকে স্পর্শ করব না। এছাড়া এই ঘরে তুমি আমার স্ত্রী হিসাবে সকল কিছুই পাবে, যা একজন স্ত্রীর তার শ্বশুরবাড়িতে পাওয়া দরকার। কথা শেষ করেই সাইফ সোফার উপরে শুয়ে পড়ল।
বিছানায় বসে অদিতির চোখে যেন শ্রাবণ ধারা বয়ে যাচ্ছে। কিছুই বলতে পারছে না সে। কেন হলো তার সাথে এমন, সে নিজেই তো জানে না। সাইফকে কি বলবে? চোখের জলে বুক ভেসে কেটে গেল অদিতির বাসর রাত। সকালে কারো ডাকে ঘুম ভাঙল অদিতির। তার একমাত্র ননদী সুমি তাকে ডাকছে। ভাবি, সবাই উঠে গেছে অনেক আগে, জলদি ওঠো। অদিতি হক চকিয়ে উঠে পড়ল। ঘড়িতে 9টা বাজে। সুমি বলল, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, রেডি হয়ে আসো। সুমি চলে গেল। অদিতি রুমের চারিদিকে একবার চোখ বুলালো। না, সাইফ কোথাও নেই। মনে মনে একটু অভিমান হলো অদিতির। রাতে তাকে অনেক কিছু বলেছে সাইফ। কোনো অন্যায় না করেও সাইফের সব কথা অপরাধীর মতো করে শুনেছে অদিতি। তা যাই হোক, সকালে তো একবার ডেকে দিতে পারতো। সারা রাত কেঁদে কখন ঘুমিয়ে পড়েছে মনে নেই অদিতির। তাই হয়তো ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। সাধারণত প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে ওঠে অদিতি। গোসল করে একটা পাতা সবুজ রঙের শাড়ি পরে তৈরি হয়ে নিল অদিতি। রুমের বাইরে একা যেতে ভয় করছে। এ বাড়িতে এখন অনেক মানুষ, বিয়ে বাড়ি বলে কথা। সাইফের খালা, মামা, মামি, চাচি, কাজিন এমন অনেকেই আছে। সাইফ, তুমি কোথায়? একবার এসে সবার মাঝে নিয়ে তো যেতে পারো। মনে মনে বলছে অদিতি। পবিত্র বিয়ের বন্ধন সৃষ্টিকর্তার কি অদ্ভুত নেয়ামত। একদিন আগেও যে সাইফ একজন অপরিচিত পুরুষ মানুষের মতোই ছিল অদিতির কাছে। তাদের মাঝে তেমন কোনো কথাও হয়নি কখনো। আর সেই সাইফকে সব থেকে আপন লাগছে। মনের অজান্তেই চোখ দুটো শুধু তাকেই খুঁজে যাচ্ছে। মন বলছে, সাইফ, সাইফ। সাইফ দরজায় দাঁড়াতেই সুমি বলল, ভাবি আসো। সবাই ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। কেউ কেউ সোফায় বসা। সাইফ ডাইনিংয়ে বসে খাচ্ছে। সাইফ অদিতির দিকে তাকাতেই চোখ সরিয়ে নিল অদিতি। সাইফের চোখ যেন আটকে গেল অদিতির রূপে। পাতা রঙের সবুজ শাড়ি, হাতে সবুজ কাচের চুড়ি, কানের ঝুমকোতে রূপকথার পরীদের মতোই লাগছে অদিতিকে। সাইফের মামি অদিতিকে তার পাশে বসালো। সবাই অদিতির দিকে কিভাবে তাকাচ্ছে। অনেক লজ্জাও ভয় করছে অদিতির। খাবারের প্লেট থেকে একটু খাবার মুখে দিতেই সাইফের মা বলে উঠল, বেশি বেশি করে খাও, তা না হলে কাল যখন বাবার বাড়ি যাবে তারা সবাই বলবে দেনমোহর জোর করে বাড়িয়েছে বলে আমরা হয়তো তাদের মেয়েকে ঠিকমতো খাবার খেতে দেইনি। মা, কি বলছো এসব? এখন কি এগুলো বলার সময়? বলে উঠল সুমি। অদিতির চোখের কোণে পানি জমে আছে। অনেক কষ্টে চোখের কোণেই তা ধরে রেখেছে অদিতি, যেন ঝরে না পড়ে। মামি শাশুড়ি সাইফের মাকে বললেন, ঘরের বউ, যা বলার পরেও বলতে পারবে। এখন এসব বাদ দাও তো। নতুন মানুষ, কিছুদিন সময় দাও, ধীরে ধীরে সব বোঝাতে পারবে। সাইফ উঠে চলে গেল। চোখের জল আটকে রাখতে পারল না অদিতি। একটু পানি মুখে দিয়েই রুমে চলে আসলো। বাড়ির সবাই সাইফের মাকে বকছেন। তিনি বললেন, ঠিকই বলেছি, যারা জোর করে কাবিনের টাকা বাড়াতে পারে তারা অনেক কিছুই করতে পারে, বলতে পারে। পরিবেশটা একদম চুপচাপ হয়ে গেছে। চোখ মুছতে মুছতে রুমে ঢুকতেই অদিতি দেখল সাইফ সোফায় বসে আছে। অদিতি বিছানায় বসে পড়ল। মায়ের কথায় কষ্ট নিও না। কালকের বিষয়টাতে বেশি কষ্ট পেয়েছে, তাই হয়তো এগুলো বলেছে। আসলে তোমরা সবাই কেন এমন করলে? আমাদের বাড়ির সবাই সেজন্য একটু বিরক্ত হয়ে আছে। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে বলে সাইফ রুম থেকে বেরিয়ে গেল। সুমি প্লেটে করে খাবার নিয়ে রুমে আসলো। ভাবি, তুমি কিছুই খাওনি, আমি দেখেছি, তাই তোমার জন্য সামান্য খাবার নিয়ে এসেছি। না করতে পারবে না, আমি কিন্তু তোমার একমাত্র ননদী। অদিতি না করতে চাইল, কিন্তু সুমির দিকে তাকিয়ে না করতে পারল না। সুমি অদিতিকে খাইয়ে দিচ্ছে আর বলছে, ভাবি, তুমি হয়তো ভাবছো আমরা কেমন মানুষ, কোনো খারাপ শ্বশুরবাড়িতে এসে পড়েছ, কিন্তু আসলে বিষয়টা এমন না। আমার মা অনেক সহজ সরল একজন মানুষ, বাবাও তাই। কাল বিয়ের সময় হঠাৎ করে দেনমোহরের বিষয়টা নিয়ে ঝামেলা হওয়াতে সবারই একটু মন খারাপ। যাই হোক, ওসব কথা এখন বাদ। বেশি বেশি করে খেয়ে বসে থাকো। কত মানুষ আসবে বউ দেখতে। আমার চাঁদের মতো সুন্দর ভাবি সবাইকে দেখাতে হবে না? সুমির কথাগুলো শুনে বুকটা ভরে গেল অদিতির। মনে হলো এ বাড়িতেও একটা ছোট বোন পেয়েছে অদিতি। অদিতিরা 3 বোন, অদিতি সবার বড়। ছোট দুজন, একজন ক্লাস 10, অন্যজন 9-এ পড়ে। আর এদিকে সাইফরাও 1 ভাই 1 বোন।
সাইব বড় ভাই এবং একমাত্র ছোট বোন সুমি। সুমির মতো একটা ননদী পেয়ে অনেক ভালোই লাগছে অদিতির। মনটা একটু হালকা হলো। সাইব রুমে এসে ব্যালকানিতে বসে রইল। অদিতির খুব ইচ্ছা করছে সাইবের সাথে কথা বলতে, কিন্তু কি বলবে? অন্তত সে যে দেনমোহরের বিষয়টা জানতো না, সেটা তো বলা উচিত, কিন্তু কিভাবে শুরু করবে তাই ভেবে পাচ্ছে না। হাত দিয়ে শাড়ির আঁচল খোঁটাতে খোঁটাতে বারান্দায় এসে দাঁড়ালো অদিতি। বারান্দাটা অনেক সুন্দর, অনেকগুলো ছোট ছোট গাছের টব, দুইটা বেতের চেয়ার আছে, একদম নতুন চেয়ার হয়তো। অদিতিকে নিয়ে বসে গল্প করার জন্যই এগুলো কিনেছে সাইব। একটাতে সাইব বসে আছে, অন্যটা খালি। অদিতি মনে মনে ভাবছে সাইব যেন তাকে বসতে বলে। 2 মিনিট দাঁড়িয়ে রইল, কিছুই বলছে না সাইব। আর ভালো লাগছে না, এবার নিজে নিজেই বসে পড়ল পাশের চেয়ারটাতে। দুজনেই চুপচাপ বসে আছে, যেন কথা বললেই বোম ফেটে যাবে। না, আর চুপ থাকা যাবে না। আচ্ছা, এই গাছগুলো কার? আমার, অল্প কিছু সুমিরও আছে। আপনি গাছ পছন্দ করেন? আর কি পছন্দ করেন? সাইব চুপ করে রইল। অদিতি আবার জিজ্ঞেস করলো, কই বললেন না? আর কি পছন্দ করেন? 1 মিনিট চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস নিয়ে সাইব বলল, সত্য কথা বলা, সৎ পথে চলা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, এগুলোই আমার পছন্দ। কথাগুলো বলেই বারান্দা থেকে চলে গেল সাইব। অদিতিকে আর কিছু বলার সুযোগই দিল না। কিন্তু অদিতির যে অনেক কিছু বলার ছিল। আপনি আমাকে ভুল বুঝছেন সাইব, মনে মনে বলল অদিতি। বুক ভরা অনেক কষ্ট থাকলেও সাইবের নীতির কথা শুনে অনেক ভালো লাগলো। এমনই একজন স্বামী চেয়েছিল অদিতি। এখন শুধু সময়ের অপেক্ষা, কিভাবে সাইবের ভুল ভাঙানো যায় আর তার দেনমোহর পরিশোধ করার সমস্যা সমাধান করা যায়। রুমের ভেতরে অদিতির মোবাইল বেজে চলেছে। বারান্দা থেকে এসে মোবাইল হাতে নিতেই দেখলো তার মা কল দিয়েছে। ফোন রিসিভ করে কথা বলল। তার মা বলল কাল যেন খুব সকাল সকালই সাইবকে নিয়ে তাদের বাড়ি চলে যায়। সাইবের সাথেও নাকি কথা হয়েছে। ফোনে তেমন কিছুই বলল না অদিতি, তবে বাসায় গিয়ে অবশ্যই জিজ্ঞেস করবে তার বাবা মা কেন এমন করলো। রুমে কেউ নেই, তাই অদিতি ভাবলো সুমির সাথে গিয়ে গল্প করবে। নতুন বউ, তাই কোনো কাজও নেই। পর্দা সরিয়ে রুমের বাইরে যেতে লাগলো। ঠিক ওই সময় সাইবও রুমে ঢুকতে গিয়েছিল। ধপ করে ধাক্কা লাগলো। দুজনেই পড়ে যাচ্ছিল। নিজেদেরকে সামলাতে গিয়ে দুজন দুজনকে ধরে ফেললো যাতে পড়ে না যায়। আচমকা এমন ঘটনায় বিস্মিত চোখে অদিতি তাকিয়ে আছে সাইবের দিকে, সাইবও অদিতির দিকে। এই প্রথম তারা একজন অন্যজনের চোখে চোখ করে তাকিয়ে আছে, ধরে আছে দুজন দুজনকে। পিছন থেকে সুমির ডাকে ঘোর কাটলো দুজনেরই। একে অপরকে ছেড়ে দিল। ভাবি, তোমাকে দেখার জন্য আমার কিছু বান্ধবী এসেছে, নিয়ে আসবো? হ্যাঁ অবশ্যই, আমি বসে আছি, তুমি নিয়ে আসো। সাইব আবার বারান্দায় চলে গেল। অদিতি নিজেকে একবার আয়নায় দেখে খাটের উপরে বসে রইল। কিছুক্ষণ আগের ঘটনাটা ভাবতেই কেমন লাগছে, তবে খারাপ লাগছে না। সুমি তার বান্ধবীদের নিয়ে সে পরিচয় করিয়ে দিল। অনেকক্ষণ সবাই একসাথে গল্প করলো। দুপুর 1:20 বাজে ওরা সবাই চলে গেল। বারান্দায় অনেক গরম লাগার কারণে সাইব রুমে চলে আসলো। সোফায় বসে মোবাইল দেখছে। অদিতি কী করবে বুঝতে পারছে না। বারবার সাইবের দিকে তাকাচ্ছে, কিন্তু সাইব একবারও তাকাচ্ছে না। খাটের পাশে পানি রাখা আছে। 1 গ্লাস পানি নিয়ে সাইবের সামনে এগিয়ে দিল। কোনো কথা না বলে পানিটা নিয়ে 3 বারে শেষ করলো সাইব। অদিতি খুশি হলো। ইসলামে পানি 3 শ্বাসে খাবার নিয়ম বলা আছে। সাইব ঠিক সেভাবেই খেলো। পানির গ্লাসটা নিয়ে অদিতি বলল, সাইব, আমি আপনাকে কিছু বলতে চাই। আমি জানি আপনি রেগে আছেন। কথা শেষ না হতেই সুমি আসলো। ভাইয়া, ভাবি তোমাদেরকে লাঞ্চ করতে ডাকছে। সবাই ডাইনিংয়ে বসে আছে। আচ্ছা আসতেছি বলেই সাইব চলে গেল। অদিতিও গেল পিছন পিছনে। খাওয়া শেষ করে সাইব বলল, মা, আমি একটু বাইরে যাচ্ছি। এই দুপুরে আবার কই যাবি? এই তো একটু নিচের থেকে আসতেছি। আচ্ছা যা। সাইব চলে গেল। অদিতি রুমে চলে আসলো। বাবা মার প্রতি খুব রাগ হচ্ছে তার। আজ তাদের জন্যই এমন একটা ঘোলাটে সময় পার করতে হচ্ছে অদিতির। কেন তারা এমন করলো জানতেই হবে। কাল বাসায় গিয়ে নেই, কিছুই ভালো লাগছে না। কোনো মেয়েই বিয়ের পরে এমন একটা থমথমে পরিবেশ আশা করে না। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল অদিতি।
রাতে ভালো ঘুম হয়নি, তাই সহজেই ঘুমিয়ে পড়েছে। মাগরিবের আজান কানে বাজছে। ঘুম ভেঙে গেল অদিতির। ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা হয়ে গেছে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে অজু করে এসে নামাজ পড়ে নিল অদিতি। রুম থেকে বেরিয়ে শাশুড়ির রুমের কাছে গেল। ভিতরে অনেকে বসে আছে। খালা শাশুড়ি ডেকে নিয়ে গেল, পাশে বসিয়ে সংসারের অনেক কিছু বোঝালো। অদিতিও মনোযোগ সহকারে সবই শুনল। মনে মনে ভাবছে, এবারের মানুষগুলো কেউই খারাপ নয়। ভুল তো আসলে তার নিজের ফ্যামিলির লোকেরাই করেছে। আবারও তাদের উপরে রাগ লাগছে। রাত 10টা বাজে। দুপুরের পর থেকে একবারও সাইফকে দেখেনি। তার মানে সে কি আর বাসায় আসেনি, নাকি তার ঘুমের সময় এসে আবার চলে গেছে? কাউকে জিজ্ঞেসও করতে পারছে না। রাতের খাবার খেয়ে সবাই যে যার রুমে চলে গেল। 11টা 20 সাইফ এসেছে। কোথায় ছিলেন এতক্ষণ? বাইরে ছিলাম। বাইরে যে ছিলেন তা তো জানি। নিজের নতুন বউকে এমন একটা নতুন পরিবেশে একা রেখে সারাদিন বাইরে থেকেছেন। একবার কি ভেবেছেন আমার কেমন লাগছে একা একা? একা কোথায়, ঘরে তো আমি ছাড়া আর সবাই ছিল। সবাই ছিল সেটা আমিও জানি। আমি কি বলতে চাচ্ছি আপনি ভালো করেই বুঝতে পারছেন। এত ঘুরিয়ে কথা কেন বলছেন? আপনি তো ছোট মানুষ না, তাই না? আমার বয়স 20, আপনার 28, তাই আপনি ভালো করেই বুঝতে পারছেন। সারাদিন একটা কথা বলছেন না। একবার ভেবে দেখেছেন আমার কেমন লাগছে? আমি কি এমন অন্যায় করেছি সাইফ, যে আমাকে এভাবে শাস্তি দিচ্ছেন? এত নিষ্ঠুর কিভাবে হয় মানুষ? আমি নিষ্ঠুর? তুমি সব তোমার কথাই বললে। একবার নিজেকে আমার জায়গায় রেখে দেখেছো? আমার বয়স 28 না 29। একটা 29 বছরের ছেলে একবার দেখেই পছন্দ হয়ে যাওয়া মেয়েটাকে বিয়ে করেছে। অথচ তার বউ তার সামনে থাকা সত্ত্বেও কাছে যেতে পারছে না, কথা বলতে পারছে না। কারণ তাকে জোর করে বেঁধে দেওয়া হয়েছে দেনমোহরের বেড়াজালে। আজ সারাদিন আমি বাইরে ছিলাম। কেন ছিলাম জানো? যাতে তোমার থেকে দূরে থাকতে পারি। সারাদিন সামনে সামনে ঘুরছো আর পারছিলাম না। এই যে সবুজ শাড়িটা পরেছো, এটা আমি নিজে পছন্দ করে কিনেছিলাম। ভেবেছিলাম বিয়ের পরের দিন তোমাকে এই শাড়িটা পরতে বলবো। কি আশ্চর্য, আমি না বললেও তুমি আজ এই শাড়িটাই পরেছো। আর তোমাকে এভাবে সারাক্ষণ পাশে দেখে দেখে আমার ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। যেখানে 2 দিন এখনও পুরোপুরি হয়নি, তাই আমার কাছে 2 বছরের মতো বড় সময় মনে হচ্ছে। সেখানে এক অনিশ্চিত যাত্রা পার করতে হবে। আমাকে 7 লক্ষ টাকা জমা করতে হবে। কবে পারবো তাও জানা নেই। এই সময়টা তাহলে আমার জন্য কত বড়, কত বড়, কত বড়! একবার ভেবেছো? না, ভাবতে পারবে। এই সমাজে যৌতুক চাওয়া অপরাধ, কিন্তু একটা ছেলের সামর্থ্যের বাইরে দেনমোহর চাওয়া অপরাধ না? ইসলামে একজন স্বামীকে তার স্ত্রীকে দেনমোহর দিতে বলেছে। এটা আদায় করা ফরজ, তাই বলে সামর্থ্যের বাইরে গিয়ে? এটা বর্তমান সমাজের একটা নোংরা রীতি হয়ে দাঁড়িয়েছে। ফরজ বিষয়টা কেউ ফ্যাশন তৈরি করে নিয়েছে। মেয়ের বাড়িতে এটা যেন একটা ফ্যাশন, কে কত বেশি দেনমোহর দিতে পারবে, কে কত বেশি শোনাতে পারবে, যা ইসলামে একদম নিষিদ্ধ। দেনমোহর দিয়ে কি কেউ কোনোদিন বাধ্য করে সংসার টিকাতে পেরেছে? না, পারবে। সংসার কখনো দেনমোহরের জন্য টিকে থাকে না। একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস আর সম্মানের জন্যই টিকে থাকে। আর এই জোরপূর্বক সামর্থ্যের বাইরে দেনমোহরের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দেনমোহরের সম্পূর্ণ টাকাটা না দিতে পেরে সবশেষে স্বামীদেরকে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিতে হয়, দাবি ছাড়াতে হয়। ভাবতেও লজ্জা করে বিষয়টা। অনেক দুঃখ ভরা রাগে কথাগুলো বলে বারান্দায় চলে গেল সাইফ। অদিতি রুমের মাঝখানে দাঁড়িয়ে অঝরে কেঁদে চলেছে। তার কাছে কোনো উত্তর নেই, কোনো কিছু বলার নেই। যাও বলার ছিল তাও আর বলতে পারলো না। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। এভাবে ঘন্টা খানেক পার হবার পরে সাইফ বারান্দা থেকে এসে অদিতিকে ধরে মেঝে থেকে উঠিয়ে বিছানায় বসালো। সরি, যা হবার হয়েছে, এগুলি নিয়ে এত কিছু ভেবো না। এখন ঘুমাও, কাল সকালে তোমাদের বাসায় যেতে হবে বলে সাইফ সোফায় শুয়ে পড়ল। রাতে দুজনের কারোরই ঘুম হলো না। সকালে ফজরের নামাজ পড়ে অদিতি ব্যাগে কাপড় গোছাচ্ছে। আজ তার বাবার বাড়িতে যাবে। সাইফ নামাজ শেষ করে আবার সোফায় শুয়ে পড়ল। আপনার কি কি কাপড় নেব সাইফ? যদি একটু দিতেন। আলমারি থেকে 2টা প্যান্ট শার্ট বের করে অদিতির হাতে দিল সাইফ। ব্যাগ গোছানো শেষ। সাইফ সোফায় শুয়ে আছে। হুট করে অদিতি সাইফের পায়ে হাত দিয়ে আলতো করে ধরে
পায়ের কাছে মেঝেতে বসে পড়ল। সাহেব সাথে সাথে উঠে বসলো। কি করছো তুমি? আপনি বিশ্বাস করবেন না জানি, কিন্তু তাও আমার বলা প্রয়োজন। সাহেব, সত্যিই বলছি, দেনমোহর বাড়ানোর বিষয়টা আমি একদমই জানতাম না, এখনও জানি না কেন করলো এমন। আজ বাসায় গেলে হয়তো জিজ্ঞেস করতে পারবো। শুধু শুধু এখন এগুলো জিজ্ঞেস করে কি হবে? তোমাদের ফ্যামিলির কাছে আমাদের ফ্যামিলি আরও ছোট হবে। তোমার বাবা মা ভাববে তুমি সুখে নেই। আমরা মনে হয় সেই জন্য তোমার সাথে ঝামেলা করছি। যা হবার তা হয়ে গেছে, তাই এই কথা এখানেই শেষ করো। এটা নিয়ে আর কোনো কথা বলো না। তোমার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ যাও শুয়ে পড়ো। সকালবেলা ব্রেকফাস্ট করে সাহেব রেডি হয়ে নিচ্ছে অদিতিদের বাসায় যাবার জন্য। অদিতি কিছু খায়নি, সে বলেছে একেবারে বাসায় গিয়েই খাবে। এখন কিছুই খেতে ইচ্ছে করছে না। বাসার সবাইকে সালাম দিয়ে বিদায় নিয়ে বেরিয়ে গেল ওরা দুজনে। পিছন থেকে সুমি এসে বলল, ভাবি জলদি চলে এসো, কিন্তু তোমাকে মিস করব। অদিতিদের বাসার সামনে উবার থামলো। গাড়ি থেকে নেমে বাড়ির গেটে ঢুকলো। ওদের ফ্ল্যাটটা 5 তলায়। কোনো রকমে 2 সিঁড়ি উঠেই অদিতির মাথা ঘুরোচ্ছে। কাল রাতেও সাইফের জন্য অপেক্ষা করে কিছুই খায়নি, সকালেও না খাওয়া, আবার সারা রাত কেঁদেছে, ঘুমায়নি, যার কারণে এমন হচ্ছে। তা অনেক কষ্ট করে আরও 1 সিঁড়ি উঠছে। সাইফ বুঝতে পারল কোনো সমস্যা না, এমনি মাথাটা সামান্য ঘুরছে। উবারে এসেছি তাই হয়তো, বলে 3য় তলায় ওঠার পরে অদিতি মাথা ঘুরে পড়বে বুঝতে পারল সাইফ। কোনো কিছু না বলেই হুট করে অদিতিকে আর কোলে নিয়ে সিঁড়ি দিয়ে ওঠা শুরু করলো সাইফ। কিছু বলতে গিয়েও বলতে পারল না অদিতি। দরজার সামনে অদিতিকে কোল থেকে নামিয়ে কলিং বেল বাজাতেই দরজা খুললেন অদিতির ছোট বোন। মা দেখো, আপু ভাইয়া চলে এসেছে। বাসায় অনেক মেহমান, বড় খালা, ছোট খালা, মামা মামি, আরও অনেকে। সবাই অপেক্ষা করছে নতুন জামাই কখন আসবে। জামাইকে অনেক আদর সমাদরে ঘরে নিয়ে আসলো সবাই মিলে। আমার সাথে কেউ একজন নিচে আসলে ভালো হতো, নিচে গাড়ি দাঁড় করে এসেছি, বলল সাইফ। সাথে সাথে অদিতির 2 বোন অনু আর তিথি বলল আমরা যাব, সাথে মামাতো ভাই সিয়ামও যাবে। ওরা 4 জন মিলে নিচে আসলো। সাইফ আসার সময় তার মা বলেছে নতুন জামাইকে নাকি শ্বশুরবাড়িতে গেলে বাজার করতে হয়, এতে শ্বশুরবাড়ির সবাই খুশি হয়, আর জামাইয়ের বাজার আত্মীয় স্বজনদের নিয়ে খাওয়া হয়। সাইফ যেন অবশ্যই বাজার করে আর বেশি করে মিষ্টি নিয়ে যায়। সাইফ এ বাসায় শুধু 1 দিনই থাকবে, তাই একেবারে মিনা বাজার থেকে বাজার নিয়ে এসেছে। বাজার দেখে তো সবাই অবাক। অনেক অনেক বাজার নিয়ে এসেছে সাইফ। অদিতির মায়ের তো হাসি যেন থামছেই না। তার আত্মীয় স্বজনদের সামনে এমন জামাই বাজার বলে কথা। অদিতির শরীর খুব খারাপ লাগছে। ছোট বোনকে বলল স্যালাইন বানিয়ে দিতে। মা খাবার দিতে চাইলো, কিন্তু সে এখন খাবে না। 1 গ্লাস স্যালাইন খেয়ে নিজের বিছানায় শুয়ে পড়ল অদিতি। ওইদিকে সবাই বাজার নিয়ে ব্যস্ত, কাটাকাটি রান্না করার ধুম লেগে গেছে। নতুন জামাই বাড়িতে আসবে, তাই আগে থেকেই অনেক রকমের খাবারের আয়োজন করা হয়েছে। সাইফকে অনেক ধরনের নাস্তা দেওয়া হয়েছে অলরেডি। অনু, তিথি, সিয়াম 3 জন মিলে অনেক দুষ্টামি করছে সাইফের সাথে। সাইফও কম না, ওদের সাথে তাল মিলিয়ে দুষ্টুমি করে যাচ্ছে। এদিকে অদিতি ঘুমিয়ে পড়েছে। 1.5 ঘন্টা ঘুমিয়ে ঘুম থেকে উঠে খাবার টেবিল থেকে কিছু পিঠা নিয়ে খেয়ে নিল। চারিদিকে একবার ঘুরে দেখল। ছোট বোনের রুমে ছোট 2 বোন, সাইফ ও মামাতো খালাতো ভাই বোনেরা মিলে সবাই গল্প করছে। অদিতি রান্নাঘরের দিকে গেল, সবাই রান্না নিয়ে ব্যস্ত। অদিতিকে দেখে ছোট খালা জিজ্ঞেস করলো, তোর শ্বশুরবাড়ির সবাই কেমন রে? সব কিছু ঠিকঠাক আছে তো? অদিতি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। দুপুরে রান্না বান্না শেষ। ডাইনিংয়ে অনেক খাবারের সমারোহ, সবাইকে খেতে ডাকা হলো। খাওয়া দাওয়া শেষ করে সাইফকে রেস্ট করতে বলল অদিতির বাবা। কিন্তু অদিতির ছোট বোন ও কাজিনরা মিলে সাইফের সাথে দুষ্টুমি করেই যাচ্ছে। ওরা সবাই মিলে এক রুমে গল্প করছে। অদিতি তার মায়ের রুমে গেল। বড় খালা, ছোট খালা, মামি, মামা ও মা সবাই বসে আছে। রুমের ভেতরে গিয়ে অদিতি মামার পাশে বসলো। ছোট খালা বলে উঠল, কিরে তোর মুখটা এত শুকিয়ে আছে কেন? এমনি খালা, ও বাড়ির সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ঠিক থাকবে না কেন, সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে সবাই। যাক, ভালো থাকলেই ভালো, সব দিকে চোখ কান খোলা রাখবি, বলল ছোট খালা।
নিজের ঘরে চোখ কান খোলা রাখার কি আছে খালা? আমি তো বাইরে কোথাও যাইনি যে চোখ কান খোলা রাখতে হবে। ছোট মামি বলল, হ্যাঁ তা ঠিক বলেছ, বিয়ের পরে স্বামীর ঘরই মেয়েদের নিজের ঘর। আচ্ছা মা, আমার বিয়েতে দেনমোহর হওয়ার কথা ছিল 3 লক্ষ টাকা, কিন্তু তোমরা বিয়ের দিন 10 লক্ষ টাকা দেনমোহর কেন করলে? এ যুগের 3 লক্ষ টাকা কাবিন হয় নাকি? আমাদের যুগেও এর থেকে বেশি হতো। দিনকাল ভালো না, এত কম কাবিন দিলে কি হবে? এটা কি বলছো খালা? কাবিনের সাথে দিনকালের কি সম্পর্ক আছে? ও তুই বুঝবি না, শ্বশুরবাড়ির মানুষগুলো এত সহজ হয় না, তাই বুঝি। তাহলে তোমরাও কি সহজ ছিলে না যখন মামি তোমাদের বাড়িতে বউ হয়ে এসেছিলেন? নাকি সারাক্ষণ মামিকে যন্ত্রণা করেছো? মামিও কি কাবিনের টাকা দিয়ে মামাকে আটকে রেখেছে, নাকি এমনি সংসার করেছে? এগুলো কি ধরনের কথা বলছো অদিতি? ধমকের সুরে বলল অদিতির মা। কেন, ঠিকই তো বলছি মা। দেখতে আসার দিনই ওরা বলে গেছে 3 লক্ষ টাকা দেনমোহর, এর বেশি দিতে পারবে না। আমরা সবাই তাতে রাজি ছিলাম। তাহলে বিয়ের দিন কেন এমন করলে? কেন ও বাড়ির সবার সামনে আমাকে ছোট করলে? ছোট করার কিচ্ছু নাই, বিয়ের সময় এমন অনেক কিছুই হয়, বলল বড় খালা। হ্যাঁ, তোমার ছেলের বিয়ের সময় যেন এমনই হয়, সেই দোয়াই রইল। তবে অন্য কারো বিয়েতে এমন কাজ করো না। কি এমন করেছি আমরা? বড় খালা বলে উঠল। ছোটবেলা থেকে দেখছি মা সব সময় তোমাদের সাথে আলাপ করে সংসারের সকল ডিসিশন নেয়। বাবার কথাকে কখনোই প্রাধান্য দেয়নি। বাবা সব সময় চুপ করে থাকেন। আমাদের 3 বোনের জন্য অদিতি বেশি কথা বলছিস। ঠিকই বলেছি মা, ভুল বলছি না। ছেলেরা যৌতুক চাইলে অনেক বড় অপরাধ হয়ে যায়, কিন্তু তোমরা যে জোর করে একটা ছেলের উপরে কাবিনের টাকা চাপিয়ে দিলে, সেটা কোনো অপরাধ হয়নি? একবার ভেবেছো কত বড় অপরাধ করেছো? ও বাবা, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। বিয়ের 2 দিন না হতেই তুই তো দেখছি ওদের গুণগান শুরু করলি, বলল ছোট খালা। গুণগানের কিছু নাই, যা সত্যি তাই বলেছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেক সাহাবীদের বিয়ে হয়েছে দেনমোহর হিসেবে শুধুমাত্র একটা সূরা দিয়ে। সাহাবীদের কাছে টাকা থাকতো না, তখন তারা বিয়ে করতে চাইলে বিয়ের কনেকে কাছে এনে নবী বলতেন, আমার অনুক সাহাবী তোমাকে বিয়ে করতে চায়, কিন্তু তার কাছে দেনমোহর দেবার জন্য কোনো টাকা নেই। তুমি যে সূরা পড়ো না, তার থেকে একটা সূরা তোমাকে শিখিয়ে দেবে, ওই সূরাটাই হবে তোমার দেনমোহর। তুমি কি এভাবে বিয়ে করতে রাজি? এভাবেই তখনকার সময় বেশিরভাগ সাহাবীদের বিয়ে হয়েছে। আর এখন মোহরানার নামে ছেলেদের কাঁধে চাপিয়ে দিচ্ছে বিশাল বোঝা। পরিশোধ করতে পারুক আর নাই পারুক, ক্ষমা চেয়ে নেবে সহজ পদ্ধতি, মন গড়া পদ্ধতি, যার কোনো ভিত্তি ইসলামে নেই। নিজেকে অপরাধী মনে হচ্ছে সারাক্ষণ। তারা তো আর জানবে না যে তোমাদের এই চক্রান্ত আমি জানতাম না। বাবা, 2 দিন বিয়ে না হতেই শ্বশুরবাড়ির গুণগান শুরু করলি। দেখো আপা, তোমার মেয়েকে আবার বশ করে ফেললো নাকি, বলল ছোট খালা। খালা, আর ফালতু কথা বলো না। ছোটবেলা থেকেই দেখছি তোমরা বোনেরা কেউই শ্বশুরবাড়িতে সম্মান অর্জন করতে পারোনি, শুধু তোমাদের নিজেদের কারণে। অদিতি, তোর বেশি সাহস বেড়ে গেছে, অতিরিক্ত কথা বলতেছিস তুই। 2 দিন জামাইয়ের সাথে থেকে এমন বেয়াদবি কথা শিখেছিস, বলল বড় খালা। দেখো সামনে জামাই আরও কি কি শিখায়, 2 দিন পরে দেখবে নিজের সম্পদের ভাগ নিতে চলে আসছে, বলল ছোট খালা। চুপ করো খালা, নিজেরা ভুল করেছো তা তো মানছই না, তার উপরে জোর করে আমার জামাইকে অপরাধী করার চেষ্টা করছো। আর এক মুহূর্ত থাকবো না এই বাড়িতে, বলেই অদিতি নিজের ব্যাগ নিয়ে বের হয়ে সাইবকে ডাকছে। সাইব, আমি আর এখানে থাকবো না, বাসায় যাব, চলেন। কি বলছো, কি হয়েছে? যা বলেছি ঠিকই বলেছি, আমি এখন চলে যাব। আপনি সাথে যাবেন কি না বলুন। না যেতে চাইলে থাকেন, কিন্তু আমি চলে যাচ্ছি। অদিতি অনেক রেগে আছে, কারো কোনো কথাই শুনছে না। অদিতির বোন, বাবা, মা, মামি সবাই ওকে মাথা ঠান্ডা করতে বলছে। অদিতি বলল, মাথা একদম ঠান্ডা বরফের মতো করেই বলছি, আমি আর এখানে থাকবো না, আমি আমার বাসায় চলে যাব, এক্ষুনি চলে যাব। আপনি যাবেন কি না সাহেব? আমি চললাম। ব্যাগটা হাতে নিয়ে অদিতি সিঁড়ি দিয়ে নামছে। অবস্থা বেগতিক দেখে সাইপও নামছে অদিতির পেছনে। সবাই হতভম্ব, মুহূর্তেই কি হয়ে গেল। অদিতির খালার মেজাজ খুব খারাপ হয়ে আছে, তবে মামি মনে মনে খুশি হয়েছে। মামিটা অনেক ভালো।
ছোট বোন দুজন একটু কষ্ট পেল। কি হলো কিছুই বুঝতে পারল না। গাড়িতে উঠে সাইফ অদিতিকে জিজ্ঞেস করছে, কি হয়েছে একবার বলবে তো? অন্যের বাড়িতে আর থাকতে ভালো লাগছে না, তাই নিজের ঘরে নিজের বাসায় যেতে চাচ্ছি। আপনার কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলুন, তাহলে আবার ফিরে যাব। সাইফ মৃদু হেসে বলল, তোমার বাসায় তুমি যাচ্ছ, তোমার স্বামীর ঘরে তুমি যাবে, সেখানে আমার সমস্যা কেন হবে? আমাকে যে সাথে নিয়ে যাচ্ছ এটাই তো অনেক। নিতে তো হবেই, কারণ আমার নিজের ঘরটার অরিজিনাল মালিক তো আপনি। এটা ভুল বললে, মালিক কখনো অরিজিনাল আর ডুপ্লিকেট হয় না। আমার বাসার মালিক এখন যতটা আমি, ঠিক ততটাই তুমিও। অদিতি অনেক খুশি হলো সাইফের কথা শুনে, প্রাণটা যেন জুড়িয়ে গেল। পথে দুজনে আইসক্রিম, ঝালমুড়ি, শসা, বাদাম খেলো। যা যা সামনে পড়েছে কোনো কিছুই বাদ দিল না। আজ অদিতির অনেক ভালো লাগছে, মনটা হালকা লাগছে। ইচ্ছে করছে এভাবেই সাইফকে নিয়ে চলতেই থাকে। গাড়ি যেন না থামে। ভাবতে ভাবতেই গাড়ি চলে আসলো বাড়ির সামনে। দরজার বেল চাপতেই সুমি দরজা খুলে দিল। তোমরা আজই চলে এলে? সুমি হাসছে। তোমাকে ছেড়ে যে আর থাকতে পারছিলাম না ননদি, বলে হাসলো অদিতিও। শাশুড়ি বলল, কি ব্যাপার আজই চলে আসলে যে বৌমা? কি করব মা বলুন, আমি তো অনেক থাকতে চাইলাম, সাইফকে রিকোয়েস্ট করলাম অনেক একটা দিন থাকার জন্য, কিন্তু সাইফ কোনোভাবেই থাকতে চাইলো না, তাই চলে আসলাম ওর সাথে। অদিতির কথা শুনে সাইফ তো আকাশ থেকে পড়ল, অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে। অদিতি মৃদু হেসে রুমে চলে গেল। সাইফের মা সাইফকে বকাবকি করছে, কেন এমন করলো? সাইফ কোনোভাবে ম্যানেজ করলো মাকে। মনে হলো মাথার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। সাইফ মনে মনে হাসলো, পাগল মেয়ে, মুহূর্তেই কত কিছু করে ফেললো। সাইফ রুমে গিয়ে দেখে অদিতি বারান্দায় দাঁড়িয়ে আছে। সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা অদিতি, তুমি কফি বানাতে পারো? হ্যাঁ পারি, তবে কেমন মজা হবে তা বলতে পারবো না। যাও 2 কাপ কফি নিয়ে আসো। আজ কফি খেতে খেতে তোমার সাথে গল্প করব। রাতে ছাদে যাব, তারা ভরা রাত দুজনে একসাথে দেখব। সাইফের মুখে কথাগুলো শুনে অদিতির আনন্দ যেন উপচে পড়ছে। দুদিনের সকল কষ্ট মুছে গেছে। রাত 12:30, বাসার সবাই শুয়ে পড়েছে। সাইফ অদিতিকে ছাদে নিয়ে গেল। সাইফদের দোতলা বাড়ি। সাইফ ছোট থাকতেই তার বাবা বাড়িটা করেছেন। একটা সুন্দর ছাদ, চারিদিকে অনেক গাছপালা। সাইফের মা গাছ অনেক পছন্দ করেন, সেই সাথে সাইফ নিজেও গাছ পছন্দ করে। জ্যোৎস্না রাত, চারিদিকে রূপালি আলো যেন ঝরে ঝরে পড়ছে। ছাদের একপাশে বসে সাইফ অদিতি অনেক ধরনের গল্প করছে। আচ্ছা অদিতি, তুমি সবে মাত্র অনার্স 2য় বর্ষে পড়ো, এখনই বিয়ে করে ফেললে কেন? আসলে আমরা তো 3 বোন, কোনো ভাই নেই, তাই বাবা সব সময় আমাদেরকে নিয়ে টেনশনে থাকে। বাবার একটাই কথা, আমাদের 3 বোনকে সুপাত্রে দান করতে পারলেই বাবার চিন্তা শেষ। ও আচ্ছা, তার মানে আমি সুপাত্র? হ্যাঁ তা তো অবশ্যই, অদিতির স্বামী বলে কথা। যে কেউ তো আর অদিতির স্বামী হতে পারে না। ও আচ্ছা, তাই তো, আমার তো একদম জানাই ছিল না। দুজনে হেসে দিল। এমন মজার মজার অনেক গল্প করে প্রায় রাত 4টা বেজে গেছে। এবার অদিতি সাইফ নিজেদের রুমে চলে আসলো। সাইফ শুতে যাওয়ার আগেই অদিতি হুট করে সোফায় শুয়ে পড়ল। এখানে শুয়ে আছো কেন? আজ আমি এখানেই শুবো, আপনি বিছানায়। পাগলামি করো না। মোটেও পাগলামি করছি না। দেখুন, আপনাকে সোফায় শুতে দেখতে দেখতে আমার লোভ হয়েছে, আজকে আমি সোফায় ঘুমাবো। সাহেব আর কথা বাড়ালো না, বিছানায় গিয়ে শুয়ে পড়ল। চোখে অনেক ঘুম, শুতেই ঘুমিয়ে পড়ল। কিন্তু সোফার ওপরে অদিতি শুধু এপাশ ওপাশ ঘুরছে, কোনোভাবেই ঘুম আসছে না। মানুষ যে কিভাবে সোফায় ঘুমায়। শেষমেশ অদিতি বিছানার মাঝখানে একটা কোলবালিশ রেখে সাইফের পাশে শুয়ে পড়ল। সাইফ সকালে ঘুম ভেঙে চোখ খুলতেই দেখে তার চোখের সামনে চাঁদের মতো সুন্দর নিষ্পাপ একটা মুখ ঘুমিয়ে আছে। অদিতিকে জাগালো না সাইফ। খুব সকালেই ব্রেকফাস্ট করে অফিসে চলে গেল। আজ বিয়ের 4র্থ দিন, অফিসের ছুটি শেষ, আজ থেকে অফিস শুরু। ঘুম থেকে উঠে সাইফকে পেল না অদিতি। সারা ঘরে চোখ বুলিয়ে বুঝতে পারল বাসায় সাইফ নেই। সুমিকে আস্তে করে জিজ্ঞেস করলো, তোমার ভাইয়া কোথায়? ভাইয়া তো খুব সকাল সকাল অফিসে চলে গেছে, তুমি ঘুমিয়েছিলে তাই ডাকেনি। ও আচ্ছা, সকালে ব্রেকফাস্ট করে আজ প্রথম শাশুড়িকে সাহায্য করার জন্য রান্নাঘরে গেল অদিতি। বলল, মা আমাকে বুঝিয়ে দেন আমি কি করব।
তোমাকে এত তাড়াতাড়ি কিছুই করতে হবে না বৌমা, মাত্র নতুনই বউ হয়ে এসেছো, আস্তে আস্তে সব পারবে। না মা, আমি এখনই করতে চাই, আমাকে আপনি একটু একটু করে শেখাবেন। আমি তেমন কোনো রান্না বান্না পারি না, আপনার পাশে থেকে একটু একটু করে শিখে নেব। আচ্ছা ঠিক আছে। এভাবেই বউ শাশুড়ির কাজের মধ্য দিয়ে ভালোবাসার আদান প্রদান হয়ে গেল। দুজন খুব স্বাচ্ছন্দ্যে কাজ করলো। অদিতি বারবার ঘড়ি দেখছে, আজ যেন সময়ই কাটছে না। সাহেব ঘরে নেই, সময়টা অনেক লম্বা মনে হচ্ছে। কিছুক্ষণ সুমির সাথে অনেক গল্প করলো। যারা মেহমান ছিল তারা সবাই গতকালকেই চলে গেছে। বাসায় এখন অদিতি, সুমি আর তার শ্বশুর শাশুড়ি আছে। সুমি, তোমার ভাইয়া অফিস থেকে আসে কয়টায়? ভাবি 6টা 7টা বেজে যায়, মাত্র 3টা বাজে। খুব ইচ্ছে করছে সাহেবকে একবার ফোন দিতে, মনে মনে একটু অভিমান হলো, 3টা বেজে গেছে। সাহেবও তো একবার কল করতে পারতো, সারাদিনে একটা কলও দেয়নি। সাহেবও যখন দেয়নি আমিও দিব না। সুমিকে নিয়ে ঘরের ছোট ছোট কাজ করছে অদিতি। সময় যেন কিছুতেই আর কাটছে না। ঘড়িতে 5টা বাজে, ফোন বেজে উঠল। অদিতি এক দৌড়ে ফোন হাতে নিয়ে মুখের হাসি মিলিয়ে গেল। সাহেব ফোন করেনি, তার বান্ধবীরা ফোন দিয়েছে। বান্ধবীর সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। এদিকে অফিসের কাজ সেরে ব্যাংকে ডিপোজিট ভেঙে 7,50,000 টাকা নিয়ে সাহেব বাসায় যাচ্ছে। অনেক দিনের শখ একটা গাড়ি কিনবে, সেই জন্য একটা ফিক্সড ডিপোজিট করেছিল সাহেব। সেখানে প্রায় 7,50,000 টাকা জমা হয়েছে। আজ অদিতির দেনমোহর পরিশোধ করার জন্য ডিপোজিট ভেঙে টাকাটা উঠিয়ে নিল সাহেব। রাত 9টায় বাসায় আসলো সাহেব। অদিতির মুখ দেখে বুঝতে পারছে সে একটু অভিমান করে আছে। সাহেব বুঝেও না বোঝার ভান করলো। রাতের খাবার খেয়ে সবাই একসাথে টিভি দেখলো। অদিতি কোনো কথা বলছে না সাহেবের সাথে, সাহেবও বলছে না কিছু। রাত 11টায় আলমারি থেকে বিয়ের শাড়িটা বের করে সাহেব অদিতিকে বলল, শাড়িটা পরো। অদিতি অবাক চোখে তাকিয়ে, বিয়ের শাড়ি পরবো এখন? হ্যাঁ, এটাই পরবে আর সুন্দর করে সাজবে। অদিতি কথা না বাড়িয়ে শাড়িটা পরে সুন্দর করে সেজে নিল। অদিতিকে বারান্দায় দাঁড় করিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল সাহেব। 15 মিনিট পরে দরজা খুলে ভিতরে আনলো অদিতিকে। রুমে ঢুকেই অদিতি অবাক। অনেকগুলো গোলাপ ফুল দিয়ে খুব সুন্দর করে বিছানাটা সাজিয়েছে সাহেব। ফুলগুলো আগেই এনে রেখেছিল। অদিতির হাত ধরে 7 লক্ষ টাকার ব্যাগটা দিয়ে বলল, তোমার দেনমোহর পরিশোধ করে দিলাম। আজ থেকে তোমার সকল কিছুর উপরে সম্পূর্ণ অধিকার আছে আমার। কিন্তু সাহেব, না, আজ কোনো কিছু শুনবো না। আজ আমি বলবো, তুমি শুনবে আর অনুভব করবে। অদিতির হাত দুটো সাহেব তার নিজের বুকের সাথে ধরে কথাগুলো বলল। অদিতিও আর কোনো কথা বাড়ালো না। দুজন ডুব দিল ভালোবাসার এক অজানা সাগরে, হারিয়ে গেল দুজন দুজনাতে। 3 মাস পরে। আচ্ছা সাহেব, তুমি আমাকেও একটু ড্রাইভিং শিখিয়ে দাও না প্লিজ। তুমি যখন অফিসে থাকো, আমি আর সুমি মাঝে মাঝে শপিংয়ে গেলে তখন গাড়িটা নিয়ে যেতে পারবো। শুধু শুধু উবারে অনেক টাকা ভাড়া দিতে হয়। আচ্ছা ঠিক আছে মহারানী, সময় করে শিখিয়ে দেব। শত হলেও গাড়িটা যে আমার মহারানীর। আবার সেই কথা, এরপরে এই কথা বললে ঠোঁট কিন্তু সেলাই করে দেব। হ্যাঁ, সেদিন রাতে দেনমোহরের টাকাটা নিয়ে কোনো কথা না বললেও পরে ঠিকই জোর করে সাহেবের থেকে শুনেছে টাকাটা সাহেব কোথায় পেল। সাহেব তখন সব খুলে বলেছে অদিতিকে। তখন অদিতি বলেছে, আপনার যা আছে সব তো আমারই, তাই না সাহেব? হ্যাঁ অবশ্যই, তাহলে আমার যা আছে তাও তো আপনারই। সাহেব বুঝতে পারলো অদিতি কি বলতে চাচ্ছে। এবার অদিতি বলল, তাহলে আমার এই 10 লক্ষ টাকাও তো আপনার আর আমাদের দুজনেরই। এই টাকা দিয়ে খুব জলদি আমরা একটা গাড়ি কিনব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাতুল কুবরাকে বিয়ে করেন, তখন খাদিজা এর সকল সম্পত্তির মালিক হয়ে যান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি বিয়ের আগেই খাদিজাকে বলে রেখেছিলেন, তাকে বিয়ে করতে হলে বিয়ের পরে তার সকল সম্পদ সবার মাঝে বিলিয়ে দিতে হবে। সব শুনে রাজি হয়েছিলেন খাদিজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া খাদিজার আর কোনো সম্পদ ছিল না বিয়ের পরে। একমাত্র সম্পদ ছিল তার স্বামী মোহাম্মদ, এই পৃথিবীর সর্ব থেকে শ্রেষ্ঠ সম্পদ। অদিতির মুখে কথাগুলো শুনে সাহেব মুগ্ধ হলো।
আলতো করে অদিতির কপালে চুমু খেয়ে বলল, আচ্ছা ঠিক আছে, কিছুদিন পরে আমরা একটা গাড়ি কিনব। এবং তার কিছুদিন পরেই তারা একটা গাড়ি কিনে ফেলল। একদম নতুন গাড়ি না হলেও অনেক ভালো, নতুনের মতোই। সাইফের বসের পরিচিত একজনের থেকে গাড়িটা কিনেছে সাইফ। সাইফ, কাল শুক্রবার, তোমার কি মনে আছে? কাল কিন্তু আমাদের সবার মায়ের বাসায় দাওয়াত। কি যে বলো না, শ্বশুরবাড়ির দাওয়াত কি কখনো ভোলা যায়? তাহলে তো আর চাকরি থাকবে না। তাছাড়া চাঁদের মতো দুইটা শালিকা আছে, যেতে তো হবেই, হাসলো সাইফ। সেদিন অদিতির রাগ হয়ে বাবার বাড়ি থেকে চলে আসার পরে তার মা বাবা বুঝতে পেরেছে তারা ভুল করেছিল। পরে সাইফদের বাসায় এসে ভুল স্বীকার করেছিল। এরপরেই মিল হয়ে গিয়েছে দুই পরিবারের। এই ছিল সাইফ আর অদিতির দেনমোহর। অনেক অনেক সুখে থাকুক তারা, এভাবেই ভালোবাসায় পরিপূর্ণ হোক পৃথিবীর সকল স্বামী স্ত্রীর সংসার। বন্ধুরা, আমাদের এই গল্পটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য